পৃথিবীর কত পর্বতে কন্দরে মরুতে অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রক্তভাণ্ডারের সন্ধানে। এই বিজয় অভিযানের কাহিনী হীরা মানিক চলে। নমস্কার, ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প হীরা মানিক জ্বলে। আমরা হীরা মানিক জ্বলে 3টি পর্ব 3 সপ্তাহে রিলিজ করছি, প্রত্যেক দিন শনিবার ঠিক রাত 8টায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও গল্প আপনারা পেয়ে থাকেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হীরা মানিক জ্বলে। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও প্রায় 7-8 মাইল। গ্রামের মুস্তফি বংশ একসময় সমৃদ্ধিশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তারাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বছরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা আর জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কেরানি পাত্রদের সঙ্গে। অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকরি করেননি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলের প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করে আসছে অবশ্যই। সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল, তাদের সবাই এখন বিদেশে চাকরি করে। বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মুস্তফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদেরই দৈহিত্র রায়বংশ বাস করে। পূর্বে যখন মুস্তফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুল গৈরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালের বিপর্যয়ে সেই রায়বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকরি করে। নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ি কেউ আর বড় আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখে চলে যায়। পদে পদে মাতল বংশের ওপর টেক্কা দিয়ে চলাই তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন নেই। অঘর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকরি করে। অবনীর বাবা অঘর রায় ছেলের কাজে বিদেশে থাকেন। তিনি এই সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছে। অখিল যেন কোথাকার সাব ডেপুটি। 15 দিন ছুটি নিয়ে স্ত্রী, পুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজের কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বলল, মামা, তোমাদের বড় শতরঞ্চি আছে? একখানা দালান জোড়া শতরঞ্জি তো ছিল, কিন্তু সেটা জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে। ছেঁড়া শতরঞ্চি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একটি বড় শতরঞ্চি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জন আসবে, তাদের সামনে
বার করা উপযুক্ত হওয়া চাই তো। বড় আলো আছে? বাতির ঝড় ছিল, ওই এক এক ফাঁকে কাজগুলো খুলে গিয়েছে, তাতে চলবে তো? তোমাদের তাতে কাজ চলে? কেন চলবে না, দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিন মানেই বেশি, রাত্রে আরতি হয়ে গেলে আলোর কাজ তো মিটেই গেল। আমার ডে লাইটে ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজো রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়াগায় এসে অনেক অসুবিধা হবে কে জানতো। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটি চাকরির জন্য অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে, একটু অবশ্যই খুব সামান্য একটু ভরসা পেয়েছিলেন। তিনি অমনই বলে উঠলেন, তা অসুবিধা হবে না। বলি, তোমরা বাবাজি কিরকম জায়গায় থাকো, কি ধরনের থাকো তা আমার জানা আছে তো। গঙ্গা চানের যোগে কলকাতায় গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি, আর সে কি যত্ন! ওহ, ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় দু একবার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগে নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ও শহুরে বাবু অবনীর সঙ্গে ভয়ে ভয়ে তাকে চলতে হয়। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ওহে, যে যুগের জমিদার পুত্ররা নিষ্কর্মা হয়ে বসে থাকতো আর হাতিতে চড়ে জড়দ গোবের মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সেই কালে। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা? এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সেই কালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরোনো আমলের চালচলনে আবাল্য অভ্যস্ত সুশীল বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। রামো, জবরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের উপর বসে থাকা পেট মোটা নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ। জমিদারের ছেলেরাই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানেই হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বলল, স্মার্ট কারা জানি না। মোগল বাদশাদের সময় আকবর আওরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত। তারা স্মার্ট হলো না? হলো তোমাদের কলকাতার আদ্যির পাঞ্জাবিরা চশমা চোখের ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায়, কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে তারা। অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরো রাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিলেন। তারা স্মার্ট ছিল না। স্মার্ট হলো সিনেমা ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দূরসম্পর্কের মামা ভাগ্নে, কোন কালের দৈহিত্র বংশের লোক, এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারদের ছেলেদের ওপর অবনীর এই কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করেই করা হয়েছে। তা করতেই পারে। এরা এখন সব হঠাৎ বড় লোকের দল। পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব কিছু নয়। সুশীল জমিদার পুত্রও বটে, আবার নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়ে উঠবে, এই বিষয়ে সে নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে এটা নিশ্চয়ই। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গে ছোট কুটরিতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, এ বংশের কারো কোনো ভাবনা ছিল যে চাকরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের উপর পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষ জীবন চলে আসছে।
তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেড়ে গেল, তাই যা হয় একটু কষ্ট হচ্ছে। কি করবে আবার কে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময় অবনের কথাগুলো হিংসেতে ভরা ছিল। এখন দেখা যাচ্ছে অবনীদের বাইরে বেরিয়ে চাকরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনের হিংসের কথা বই কি। মামার বাড়ি কে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই বংশকেই ছোট করতে চায়। সুশীলের প্রমাণ অন্য এক দিক থেকে খুব শিগগিরই পেল। মুস্তফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিম টিম করে সমাধা হলো। লোকের পাতে ছ্যাঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগরা চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধলো দই ও চিনির ডেলা ঘোঙ্গা মন্ডা খাইয়ে অবনীদের বাড়ি যে কালী পুজো হলো সে একটা দেখবার বিষয়। কালী পুজো রাত্রে গা শুদ্ধ পোলাও মাংস, কলকাতা থেকে আনা দই রাবড়ি সন্দেশ খেলো সবাই। টিন টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলনে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনের এক বন্ধু আবার ম্যাজিক লন্ঠনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও দিল। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গায়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেইনি। সকলের মুখে তখন অবনীর সুখ্যাতি, কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে মুস্তফি জমিদারদের ছোট করে না দিত। এই ধরনের একটা কথা একদিন সুশীলের নিজের কানে গেল। নিজেদের পুকুরের ঘাটে বসে সুশীল ছিপে মাছ ধরছে। গায়ের ওর পরিচিত দুই ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মুস্তাফিদের ওপর এবার খুব একহাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তফিদের আর কিছু নেই, সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে? আজকাল দিনে কি আর সেকালে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলে না। লেখাপড়ে শিখেও তো এই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না বলে দিলাম, যত সব আলসে আর কুড়ে। কথাটা সুশীলের মনে লাগলো। এই দিক থেকে সে কোনোদিন নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এরকম হয়ে আসছে তাদের বংশে, এতদিন কেউ কিছু বলেনি। তবে আজকাল কেন বলা হয়? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকত। সুশীল তার সঙ্গে গিয়ে দেখাও করত। ছেলেটির নাম প্রমোদ। তার বাবা একসময় মুস্তফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমোদ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডারও খুলেছে। তার পিছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কোনো কাজ নেই। সম্প্রতি প্রমোদ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমোদ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? প্রমোদ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বলল, কেন বলো তো? হঠাৎ এই কথা তোমার মুখে? বসে বসে চিরকাল ভাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ মতিবুদ্ধি ঘটলো কেন তোমার? সে বলবো পরে, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি, যেদিন ইচ্ছা এসো, বাবার কাছে নিয়ে যাব তোমায়। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখল ভুসি মাল চালানির কাজের মধ্যে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিলেন ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, আড়তের কাজ কীরকম হচ্ছে?
সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। তোমার ইচ্ছে, তাহলে কলকাতায় গিয়ে দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখল ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনো 3-4 মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতেন, তার বাসাতেই সুশীল এখানে উঠেছিল। তার পরামর্শে সে 2-1টা অফিসে কাজের চেষ্টা করেছিল। 2-15 দিন পর অফিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধা করতে পারল না। এদিকে টাকা এসেছে ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ না অবশ্যই, কিন্তু হাত খরচের জন্য রোজ 1টি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকার সেখানে বড় টানাটানি। সে জানে একটু কিছু না করতে পারলে বাড়ি সে ফিরবে না, অথচ করাই যায় কি? সন্ধ্যার দিকে সে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটি নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটি ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার আর উপদ্রবের সদা সরগম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টে 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে তাকে। সুশীলের ভালো লাগে না আদৌ। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা। পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওই পারে নারিকেল গাছের সারি, তার পিছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুর দাদার আমলের পুরনো বৈঠকখানা। এ বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, ঘুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বের হয় এখানে। সেবার ভাদ্র মাসে তাল নবমীর বোতের ব্রাহ্মণ ভোজ হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুরের পাড়ের সেই পুরনো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখি হরি চাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচালি পারবার জন্য। সেই সময় কি সাপে তাকে মেরেছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার মালামাল বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু পাওয়া গেল না সেখান থেকে। হরি চাকর বললে সে সাপ দেখেনি, বিচুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্য রানীনগরের খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রায় বাঁচালে। লোকজনে খুঁজে সাপও বের করলে, প্রকাণ্ড ক্ষয় গোখ্র সাপ। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু ম্যাচিস আছে, ম্যাচিস। সুশীল চমকে মাথা তুলে দেখল একটা কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালির লোক বলেই ধারণা হলো সুশীলের, কারণ তারাই প্রধানত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতে সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি ভেবে ফিরে এলো সে। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে অস্পষ্ট আলোয়। বেশ সবল শক্ত হাত পাওয়ালা চেহারা, গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, শুধু টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে বিনীত সুরে বললে, তো বাবুজি 2 আনা পয়সা হবে?
সুশীল বিনা বাক্য বা একটা দুয়ানি পকেট থেকে বের করে লোকটার হাতে দিল। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখন ও চলে গেলে যে হয়। কিন্তু চলে যাওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছে এসে সকৃতজ্ঞ সুরে বললে, বহুত মেহরবানি হে আপনার বাবু, আমার আজ খাবার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। তো বাবুজি আপনার ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে তো, পয়সা পেয়ে তবুও নড়ে না যে। নিশ্চয়ই আরও কিছু পাবার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখল, কাছাকাছি কেউ কোথাও নেই। পকেটে টাকা তিনেক ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন তার মনে পড়ল। ও উত্তর দিলে, কলকাতাতেই থাকি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটে বুড়োজে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন আর কাজ করি না। ঘুরি ফিরি কাজের খোঁজে, রুটির জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরও বেড়ে উঠল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালসিগিরি করেছো? ওই তো 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছো? হ্যাঁ, সব দেশে। ওই যে দেশে বলবেন সে দেশ, যেমন জাপান লাইন, বিলেত লাইন, জাবা সুমাত্রা লাইন, এসএস পেনগুইন, এসএস গোলকুন্ডা, এসএস লন্ডেরো, পিয়ানোর বড় জাহাজ লন্ডেরা। নাম শুনেছেন নিশ্চয়ই। পিয়ানো সে কি জিনিস? পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারলে না। তা বাবুজি, আপনার কাছে ছিপাবো না, শরাব পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিল আমাকে। এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতেই পারিনি। কি করব, নসিব বাবুজি নসিব। জাহাজ কাজ কি আবার তুমি পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে, শরাব টরাবের কথা ওতে কিছু নেই। কাপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। আমার নসিব খারাপ বাবু, নয়তো আমায় আর চাকরি করে খেতে হবে কেন বলুন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞেস করলে, কি রকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না। এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরনো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বলল, কি লেখা? সে কাল বতলাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সূরজ ডুববার আগে। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুমিয়ে এলো না। একবার তার মনে হলো, জাহাজে মাল্লা কত দূর কত দেশে ঘুরেছে, কোন এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে? কোনো নতুন দেশের কথা, না কোনো অ্যাডভেঞ্চারের কথা? আর সেই পুরনো লেখাটাই বা কিসের? ওর ছোট মামাতো ভাই সনদ ওর পাশেই শোয়। গরমে তার চোখেও ঘুম নেই। খানিকটা উসকুস করার পর সে উঠে সুইচ টিপে আলোটা জ্বালালো। বলল, দাদা চা খাবে? চা করবো? এত রাত্রিরে চা কি করে? কি করি বলো, ঘুম আসছে না চোখে, খাও একটু চা। সনদ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো।
ফুটবল খেলায় এর মধ্যে বিশেষ নাম করেছে সে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনতের আরেকটা গুণ, ভয় বলে কোনো জিনিস তার নেই। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবার এ স্বভাবের দোষে তাকে বিপদেও পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে। নিজে তাতে মার খেয়েছিল খুব, আবার মার দিয়েও ছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনে। আরেকবার মাহেশের রথতলায় একটা মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ দিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বলল, আচ্ছা সনত, কতদূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি দাদা, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকবজার দিকে আমার ঝোঁক, সে তো তুমি জানোই। আচ্ছা, আমি যদি কোনো ব্যবসায় নামি, আমার সঙ্গে থাকবি তুই? নিশ্চয় থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে, আমি তাতে থাকি। এ আমার বড় ইচ্ছে। কি ব্যবসা করবে ভাবছো দাদা? আচ্ছা, কাউকে কিন্তু এখন এসব কথা বলিস না। তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল আর শুয়ে পড়ি, রাত 2টা বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামল, আসবে না সেই লোক, হয়তো নয়। কি একটা বলবে ভেবেছিল কাল, রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে, এমন সময় পিছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখল। পরক্ষণেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটি ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। সেলাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের ওপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। কি হয়েছে পায়ে? এই জন্যে দেরি হয়ে গেল বাবুজি। বাড়ি থেকে বেরিয়েছি আর একটা বাড়ি হাতে ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল। দুজন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, আগে বসো। তোমার পায়ে দেখছি ভারী সাংঘাতিক লেগেছে, না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন, আপনাকে আর পেতাম কোথায়। রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি না। লোকটা ঘাসের ওপর বসে পড়ল, বলল, আজ অন্ধকার হয়ে গিয়েছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে আর সুশীল শুনবে, এতে দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারে না, বলে, কি কথা বলবে বলেছিলে, বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বলল। মোটামুটি তার বক্তব্য হলো এই: তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাংলা খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজে কাজ করে। ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকোল কুচি বোঝাই নিয়ে মাদ্রাজে সে গেছিল। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজে এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাওয়ার আগে 7 দিন ওরা সেইখানেই পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এখানে সুশীল জিজ্ঞেস করলে, সবারই কি কলেরা হলো? কেউ বাদ ছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর 2 জন বাদে বাকি সব সেই রাত্রে মারা গেল। বাবুজি, সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিশি লস্কর আর 2 জন ওলন্দাজ সাহেব
একজন মেট আর একজন ইঞ্জিনিয়ার। সে রাত্রেই সাবার, রইলাম বাকি কাপ্তান আর আমি নিজে। ও বললে, আমি মুর্দফরাস নই সাহেব, ও আমি ছোব না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকোলো ডেকের ঢাকনি খুলে হোল্ডারের মধ্যে। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। ও সেই সময় জাহাজের বোট খুলে নামতে গেছিল। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই নিস্তার। ডেকের ওপর তখন দুটো মরা পড়ে আছে। মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো ছিটানো। ভয়ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়, সুতরাং অনায়াসেও ভয় খানিকটা দুর্বলে হয়ে পড়েছিল সে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল সেটা। সারা রাত নৌকা বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগালো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ও দেশের ওই দ্বীপে এই ধরনের জঙ্গল জানত। লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে ও জঙ্গলের মধ্যে দুদিন হাঁটল, শুধু গাছের কচি পাতার এক ধরনের অম্ল মধুর ফল খেয়ে। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এমন এক জায়গায় এসে হঠাৎ একেবারে অবাক হয়ে গেল সে। ওর সামনে এক প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে তাকে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা, আরও খানিক গিয়ে একটা বড় মন্দির। তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীর মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে ওই রকম বলেই মনে হয়েছিল তার। অবাক হয়ে সে আরও ঘুরে ঘুরে দেখল জায়গাটা একটা বহুকালের পুরনো শহরের ভগ্নস্তূপ। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহদরজা, গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে কে জানে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দির এসে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল, প্রায় ৮-১০ হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই। তার ভয়টা আরো বাড়তে লাগলো। এসব প্রাচীনকালের নগর শহর, চীনপরির আড্ডা, তেলুগু নস্করের, যাকে ওদের ভাষায় বলে ব্রহ্মমুনি। ব্রহ্মমুনি বড় ভয়ানক জিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর ব্রহ্মমুনি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরের অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকটাকার কত যুগের ফুকুপ্পু ব্রহ্মমুনির দল ও সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে ওঠে। তাদের হাতের নাগালে পড়লে কি আর রক্ষা আছে? অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার ২-৩ দিন ধরে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছলাম। জাহাজে উঠব সেই তখন খেয়াল। আবার সেই মরাভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছাবার ঠিকানা মেলে, নয়তো সেই জঙ্গলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র, যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে বাবুজি। হয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে আমাকে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারিনি। একদিন প্রকাণ্ড এক বনমানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম। নসিবের খুব জোর। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের ওপর একদল বনমানুষ ছিল। ধাড়িতে আমায় দেখতে পেয়ে, যাক, ওরা যদি ধরতো তাহলে আমি হয়তো বাঁচতামই না।
সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখল, লোকটা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। ওর এই বনমানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাদর পুষত। গায়ের লোকে ঠাট্টা করে বলতো মুস্তফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরাজি বইও নিজের পয়সায় কিনেও ছিল। ও বলল, আচ্ছা, কত বড় বনমানুষ দেখেছিলে তুমি? খুব বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রাম নকিব সিংয়ের চেয়েও এরা বেশি, এবং এদের জোরও বেশি। নিজের আখোশে দেখলাম, নিজের আখোশে। কি করে দেখলে? ডাল ফাললে হাত আর পা দিয়ে ধরে। আমার মাথার ওপর গাছপালার ডালগুলো তো বনমানুষের বিলকুল ভর্তি ছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো দ্বীপে। তুমি যে বনমানুষ বলছো, ও হচ্ছে ওরাংওটাং। ও ছাড়া আর কোনো বনমানুষ ও দেশে থাকবে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলল, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রার বর্নিও। ওহ বাবুজি, আপনি বহুত পড়ালেখা আদমি। এই নাম কতকাল শুনিনি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্নিও। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সুলুশির নাম জাহাজি চারটে দেখবেন, সুলুশির কাছাকাছি এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়, তাজ্জব কথা। আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষা করছি, কিন্তু আমি আজ আচ্ছা, সে কথা এখন থাক। তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার জাহাজে? হ্যাঁ, উঠলাম। সে কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলো কত কাপ্তান ফেলে দিয়েছে, কত তখনও রয়েছে। ভীষণ গন্ধ আর তার সেই গরম। আমি জাহাজের কিছু খেতে পারি না কলেরার ভয়। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। ক্যাপ্টেন বেঁচে ছিল? হ্যাঁ, বেঁচে ছিল, কিন্তু বেচারের মগজ খারাপ হয়ে গেছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল সে খবর কোথাও পাওয়া যায়নি। ওসব দিকে সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সৌরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল পাসাং রাপাং। তারা আমাদের আগুন দেখে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজে যদি চোখে পড়ে, তাতেই তো বেঁচে গেলাম। ও পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারল না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যে কথা বলছে না, ওর কথার ধরন থেকে সুশীলের তা মনে হলো। কিন্তু এবার লোকটা যে কাহিনী বলল, তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মৃত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো বিপদ সংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে বহুকালের লুকানো হিরে মানিক মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, কন্দরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকানো রক্তভাণ্ডারের সন্ধানে। পুরুষ যদি হও, নয়তো অফিসের দৌড়ে দৌড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকরি সন্ধান করে বেড়ানেই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নৈবই চ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এ সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে।
দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ দেখতে কিছু বাকি রাখেনি সে। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধারও হয়েছে। বিপদের নামে 30 হাত পিছিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে, তাদের তিনি কৃপা করেন যাদের বিপদ। জাহাজ সৌরাবায়া এসে সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সত্যিই ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায় ওদের শরীর প্রায় ভেঙেই পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পরে ওদের শরীর ভালো হয়ে উঠল। কাপ্তানের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্যে কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে সেদিন বাইরে পা দিল। সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেল। দুস্থ নাবিকদের থাকবার জন্যে গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনা খরচে থাকবার অনুমতি দেওয়া হলো। এই বাড়িতে সে প্রায় 2 মাস ছিল। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে যায়। ও যেমন জাহাজে কাজ করে তেমনই করে যাচ্ছে। প্রাচ্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডার সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করদের সঙ্গে গিয়ে এক পরিচিত জুয়ার আড্ডায় উঠেছে। এমন সময় আড্ডাধারী এসে ওকে বললে, একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ও অবাক হয়ে বলল, আমাদের দেশে? আড্ডাধারী চীনাম্যান হেসে বলল, ইন্ডিয়া, এত কাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ার মানুষ চিনি নে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখল জুয়ার আড্ডার পিছনে একটা পায়রার খাপের মতো ছোট্ট ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জো নেই। 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিশে গিয়েছে বহুদিন ধরে অসুখে ভুগে। ও রোগীর বিছানার পাশে বসলো। সেই অপরিচিত মুর্মুষু স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যি কতকালের আপনার জন্য। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রাম শহর থেকে 11 মাইল দূরে কেটিউপ্পা বলে একটা ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রাম যাবার জন্যে। সেই স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে চারিধারে বন আর ছোট ছোট পাহাড়। কেটুপ্পা গ্রাম তুমি দেখোনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ বেরিয়েছি পৃথিবীর, ভবঘুরে হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটা অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনবার জন্যে আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ এসেছে। কাল যে সূর্যদেব উঠবে তা আমি চোখে বোধ হয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার। কি বলুন? আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন তাই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্য আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। প্রদীপের শিখার মতো জ্বলে উঠল। ওর দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে রোগীটি বলল, কথা দিলে, কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন আমি তাই করব।
আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও। ও রোগীর মাথাটা সন্তর্পণে একধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট্ট চামড়ার ব্যাগ বার করলো। ব্যাগের মধ্যে কতগুলো কাগজপত্র ছাড়া আর কিচ্ছু আছে বলে মনে হলো না। বৃদ্ধ নটরাজন বললে, তোমাদের কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গেও মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎ পথে থেকে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলেনি, কারণ বেশি বলবার আমার সময় বা শক্তি নেই। আর আজ 20-30 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ায় মহাধনী লোক হয়ে যেতে পারে। সুলুশির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্ন স্তূপ আছে। সে নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকিয়েছিল। যার কাছ থেকে এই ম্যাপ আমি পাই সে আমারই বন্ধু। দুজনে মিলে সুলু সমুদ্রে বোমবেটেগিরি করেছি প্রায় 10 বছর ধরে। সে জাতিতে মালয় ম্যাপ আর তৈরি করে। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল ভায়া। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগবুকের কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধার জন্যে ইংরেজিতে অনুবাদ করে নিই সৈরাবতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে। সেই অনুবাদের কাগজখানা ওই ব্যাগের মধ্যে আছে। তারপর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ওদিকের বহু শত বসতিহীন ও বসতিযুক্ত ছোট বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের ওপর সে দ্বীপ আমি বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগটা দিও। এর মধ্যে আরেকটা জিনিসও আছে। আমার বোমবেটে বন্ধু সেই প্রাচীন শহরে একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্ম রাগমণির ওপর শিলমোহরটা খোদাই করা। সেটাও এর মধ্যে আছে। সেই মোহরের ওপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে, আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিশ ওই প্রাচীন নগরীর রত্ন ভাণ্ডারের। তাই ওখানে আমি কবজের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন। কিন্তু আমি বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি তখন আমার ছেলে ছিল 2 বছরের, আর আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে আজ সে 21-22 বছরের যুবক। তার হাতে এগুলো সব দিয়ে বলে দিও, বাপের ছেলে যদি হও সে যেন খুঁজে বার করে সেই নগরী। তার বাপ যা পারেনি আর আমার কিছু বলবার নেই। ব্যাগটা নাও হাতে তুলে। রোগী এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুঝল। চীনা আড্ডাধারের ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি যখন ঘর থেকে বেরিয়ে এলাম, নটরাজন বাঁচল কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতগুলো পুরনো কাগজপত্র ও ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়েচেড়ে
কিছুকাল দেখলাম, কিন্তু কিছু বুঝলাম না। ওসব জিনিসের আমার আর কি বুঝি বলুন। কিন্তু তখন আমার একটা বড় কথা মনে হচ্ছে। নটরাজন যখন ওর গল্প করছিল, আমার মনে পড়ল 7 বছর আগের সেই ঘটনা। সে পুরনো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারিনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। এই জায়গা সুলুশির ধারে, তাও আমি জানতাম। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধহয় চিনব। ত্রিবাঙ্কুরের সেই গায়ে গেলে না? লোকটা বলল। প্রথমে ওর লোভ হয়েছিল খুব। পদ্মরাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় 1,500 টাকা দাম সেটার। তাছাড়া আরও লোভ হলো নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার। এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটা খুঁজে বার করতে পারে। বিশেষ করে একবার যখন সেখানে সে গিয়েছিল। কিন্তু 3-4 দিন ভাবার পরে মনে হলো মরবার আগে বিশেষ করে নটরাজনের হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলে দেবার জন্য। কিন্তু 3-4 দিন পর সে নটরাজনের ছেলের হাতে সেগুলো বিলি করে দেয়। এখন যদি না দেয়, তবে নটরাজনের ভূত ওর পিছনে লেগে থাকবে, হয়তো বা মেরেও ফেলতে পারে। অথচ খানিকটা ইচ্ছা এবং খানিকটা অনিচ্ছাতে সেখানে হয়তো বাধ্য হয়ে আমি দিয়ে দিলাম সেই জিনিসগুলো। বড় মজার ব্যাপার ঘটলো কিন্তু সেখানে। বাবুজি অনেক কষ্ট করে বেবিপা কাপ্পিয়াম নদীর ধারে সেই কেটিউপ্পা গায়ে গিয়ে পৌঁছালাম। দেখলাম নটরাজন মিথ্যা বলেন। নদীটা একেবারে ওদের গ্রামের নিচ দিয়ে গেছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গায়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি, কেউ নটরাজনের ছেলের খোঁজ দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। 2-1 বুড়ো লোক বলল নটরাজনকে তারা চিনত বটে, তবে অনেক দিন আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। মানে খানিকটা আনন্দ যে না হলো তা নয়। ছেলেকে যদি সন্ধান না করতে পারি, তবে আমার দোষী বা কি? তবুও একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গায়ের কাছারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বলল অনেকদিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্য। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দ্রম শহরে। ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ডাকাডাকির পরে এক বুড়ি এসে দোর খুলে দিল। মাথার চুল সব সাদা হয়েছে, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। ও নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে বুড়ি পারে কেঁদেই ফেলল। বড় কষ্ট হলো বাবুজি। আমি সেখানে বুড়ির বাড়ি প্রায় 7-8 দিন রইলাম। তাকে আমি মা বলেই ডাকতাম। বুড়িও আমার বড় যত্ন করতে লাগলো। বুড়ি ভারী গরিব মানুষ, ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনও সে নারকেল তেলের গুদামের শেঠজিদের বাড়ি রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। বুড়িকে পদ্মরাগ মণিটা আমি দেখাইনি। এত কষ্ট করে গিয়ে ওটার বেলা ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল পদ্মরাগ মণির গায়ে একটা আগযোগ আছে, যা হদিস দেবে হিরে ঝড়তের। ওই হলো ওখানা না দেওয়ার গোড়ার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই যে নটরাজনের ছেলে না পাত্তা বুড়ির কাজ নয় ম্যাপ দেখে সুলসির যাওয়ার সেই দ্বীপের মধ্যে লুকানো শহর খুঁজে বার করা। যদি ওকে দিই, ওগুলো এখনো পড়ে নষ্ট হবে। তার চেয়ে যদি আমি নিই, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে পৌঁছেই যাব। যদি হিরে ঝড়ত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো।
কিন্তু যদি পদ্মরাত মণিখানা দিয়ে দিই তবে হদিশটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এখনই অপরকে মণি বিক্রি করবে, আর যে কিনবে সে মণির গায়ে আঁকা শিলমোহরের কোনো মানেই বুঝতে পারবে না। লোহার সিন্ধুকে আটকে থাকবে জিনিসটা, তাতে কারোর কোনো উপকার হবে না। কি বলেন আপনি? তোমার যুক্তি মন্দ না, যদিও আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার উপর শুধু পৌঁছে দেওয়ার ভার। সেটা তুমি রাখলে নিজের কাছে। বাবুজি, এই দেখো আমার কাছেই আছে। আসুন ওই আলোর কাছে। সুশীল আলোর নিচে গিয়ে বিস্ময় ও কৌতূহলের সঙ্গে ওর প্রসারিত করতলের ওপর প্রায় ঝুঁকেই পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নের, উজ্জ্বল সবুজ রঙের, তার ওপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখল উল্টো পাল্টে। খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা কলার লেবুন জুসের মতো। শিলমোহরের মধ্যে সে অবাক হয়ে গেল একটা জিনিস দেখে। বড় একটা ওকারের ওয়ের লেজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছ। তারপর সে আরও ভালো করে চেয়ে দেখল। আসলে ওটা ওকার নয়, যদিও সেরকম দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়া বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁদিকে। কোনো নাম বা সন তারিখ কিছুই নেই সেখানে। লোকটা বলল, কি বুঝলেন বাবু? না, তবে হিন্দুর সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলে মনে হলো। ১,৫০০ টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি, এটাই বাঁচোয়া। ওই যে নটরাজন বলেছিল এই খোদাই করা আগজোকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করিনি। নটরাজনের স্ত্রী কোথায়? তাকে কেটুঅপ্পা পাঠিয়ে দিয়েছে। মাসে মাসে টাকা পাঠাই। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। সেদিনও ৫ টাকা পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটেই চলে না। আর কাগজপত্র ম্যাপগুলো? ওই নটরাজনের স্ত্রী, তাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে, সঙ্গে নিয়ে বেড়াইনে। বড্ড দামি ও দরকারি জিনিস, আমার কাছে থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে বুড়ি আর বেতের পেটরায় তুলে রেখে দিয়েছি, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। এইসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ ২ বছর আগে আমি নটরাজনের গায়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। আচ্ছা শোন, তোমাকে একটা পরামর্শ দিই। এই মানিকখানা বিক্রি করে ফেলে টাকাটা নটরাজনের স্ত্রীকে দিয়ে দাও। তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। ১,৫০০ টাকা হাতে পেলে সে খুব খুশিই হবে। তাদের এই জিনিস ধর্ম তো দেখতে গেলে তোমার নিজের কাছে রাখা মানে কিন্তু চুরি করা, বাবু, কিছুই নয়। তাহলে হদিস চলে গেল যে? যাবে না, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই চলে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক। মানিকখানা যার জিনিস তাকে ফিরিয়ে দাও। তুমি যখন মা বলে ডাকো তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানে করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। তাই বেশ বাবুজি, আপনি এই কাজটা করিয়ে দিন না। কাল এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখানে দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে যে এইসব কাজ করে, তাকে দিয়ে করিয়ে দেব। কেমন? রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবল। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে, সে তাকে এমন একটি আজগুবি গল্প বলে যাবে,
এ কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতেও পারত যদি ওই চুনির শিলমোহরখানা সে না দেখত নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা থেকে বোঝা যাচ্ছে। সন, তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল যা অবিশ্বাস করা শক্ত। সুশীল ওকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনদকে বলল, এই কলকাতা শহরে অনেক মজা ঘটে যায় দেখছি। সনদ বললে, কি দাদা? সে একটা অদ্ভুত গল্প। যদি বলবার দরকার বুঝি তবে বলবো। শেষ হলো আজকের আমাদের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হীরা মানিক জ্বলে। অবনীর মামা তারাকান্ত, 4 ভদ্রলোক, প্রমোদ এবং জাহাজের ক্যাপ্টেনের চরিত্রে ছিল দেবজিৎ। অবনী, প্রমোদ, সনদ, চীনাম্যান এবং নটরাজনের চরিত্রে ছিল আমি, সুদীপ। সুশীলের ভূমিকায় ছিল কৃশাস্য। পরবর্তী পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসব পরের সপ্তাহে শনিবার ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। এখন আমাদের গল্প শুনতে পারেন অফিসিয়ালি স্পটিফাইতে। আমাদের স্পটিফাইয়ের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের স্পটিফাই পেজটা ফলো করে নেবেন। আর আমরা স্পটিফাইতে প্রত্যেক দিন নতুন গল্প ছাড়ব রবিবার ঠিক রাত 8টায়। মিস করবেন না যাতে। দেখা হচ্ছে খুব শিগগিরই।